গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের ওপর থেকে 21 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা 20টা ম্যাথের ওপর থেকে ক্লাস কিন্তু কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু লিঙ্ক দেওয়াই আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর তোমরা করে নিতে পারবে। আর ক্লাসের শুরুতে, প্রত্যেক ক্লাসেই বলা হয়, ক্লাসের শুরুতে আরো আরেকবার বলছি যে 15টা কোশ্চেন, কারণ তোমরা জানো 15টা করে কোশ্চেন কিন্তু প্রত্যেকটা সেটে থাকছে, যে 15টা কোশ্চেন আজকের ক্লাসে থাকছে, ক্লাস শেষ হওয়ার পর 3 থেকে 4 বার কমপক্ষে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করবে। এছাড়া প্রথম দিকের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা বাড়িতে রিভিশন করবে, দরকার পড়লে ভিডিওটা আরো আরেকবার রিমাইন্ড করে দেখবে। তো শুরু করছি আজকে ম্যাথের উপর থেকে 21 নম্বর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, একটি মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত বলেছে 1:3। ওই মিশ্রণে আরো 5 লিটার যদি অ্যাসিড মেশানো হয়, অ্যাসিড মেশালে নতুন মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত হয় 1:2। তবে নতুন মিশ্রণের পরিমাণ কত লিটার? তো দুটো ভাবে দেখাবো। বেসিক পদ্ধতিটা সব থেকে সহজ পদ্ধতি, তো ফার্স্টে আমরা দেখাবো বেসিক প্রসেস, আরেকটা আছে রেশিও মেথড। তো এখানে ফার্স্টে বেসিক প্রসেস দেখো, এখানে বলেছে যে অ্যাসিড আর জলের অনুপাত কত। অ্যাসিড আর ওয়াটার অনুপাত বলে দিয়েছে কত, বলে দিয়েছে 1:3। তো আমি ধরে নিচ্ছি এক্স পরিমাণ অ্যাসিড আছে আর জল আছে কত, জল আছে 3x পরিমাণ। এবার বলছে 5 লিটার অ্যাসিড মেশালে, তাহলে কি মেশাচ্ছে? অ্যাসিড মেশাচ্ছে। তো অ্যাসিডের জায়গায় 5 যোগ করে দাও, 5 লিটার অ্যাসিড মেশালো। মেশানোর পর রেশিও কত দাঁড়াচ্ছে? 1:2, অ্যাসিড ইস টু জলের রেশিও। একটা জিনিস খেয়াল রাখবে, এই কোশ্চেনে বলে দিচ্ছি, অনেক সময় কি করে এই সেকেন্ড লাইনের ক্ষেত্রে জল ইস ও অ্যাসিডের অনুপাত, মানে অনুপাতটা জাস্ট উল্টে দেয়। তো সেটা কিন্তু খেয়াল রাখবে, অনুপাত উল্টে দিচ্ছে, বা অনেক সময় অপশানে যখন কোশ্চেনের অ্যান্সার জানতে চায় তখনও কিন্তু অনুপাত উল্টে দেয়। তো কি কোশ্চেনে বলছে আর অ্যান্সার কি জানতে চাইছে সেটা একটু ভালোভাবে খেয়াল করবে। তো এখানে সমীকরণ গঠন হয়ে গেছে, এখান থেকে এক্স এর ভ্যালু বার করো। তো এখান থেকে পাচ্ছ দেখো 2x + 10 = কত হচ্ছে? 3x। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলে 10। অর্থাৎ এক্স এর ভ্যালু পেয়ে গেলে, মানে অ্যাসিড কত লিটার ছিল? অ্যাসিড ছিল প্রথম মিশ্রণে 10 লিটার। কিন্তু জানতে চাইছে নতুন মিশ্রণের পরিমাণ কত। আচ্ছা, নতুন মিশ্রণের পরিমাণ কত? তাহলে প্রথম মিশ্রণ কত ছিল? প্রথম মিশ্রণ ছিল 3 আর 1 যোগ করলে 4 ইউনিট। তো 1 ইউনিট মানে কত? 10। তাহলে 4x ইউনিট মানে 4 এর সঙ্গে 10 যোগ করো, মানে কত হচ্ছে? 40 লিটার ছিল প্রথম মিশ্রণ। 40 লিটার ছিল প্রথম মিশ্রণ। এই 40 লিটারের সাথে 5 লিটার কি করেছে? অ্যাসিড মিশিয়েছে। তাহলে এখন নতুন যে মিশ্রণ তার পরিমাণ কত হবে? তার পরিমাণ হবে 45 লিটার। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখান থেকে তোমাদের রেশিও মেথডটা দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকের মনে হতে পারে যে রেশিও মেথডটা সোজা। তো রেশিও মেথডে দেখো, এখানে ফার্স্টে বলেছে অ্যাসিড আর জল এর অনুপাত কি বলে দিয়েছে? 1:3 বলেছে। তারপর যখন এর সাথে আবার অ্যাসিড মেশাচ্ছে, তখন অ্যাসিড আর জলের অনুপাত কত? অ্যাসিড আর জলের অনুপাত হচ্ছে 1:2। তো এখানে জল কিন্তু মেশাচ্ছে না, তাই জলের ভ্যালুটা, জলের যে নিউমেরিক ভ্যালু, এটা কিন্তু সেম থাকবে। তো জলের নিউমেরিক ভ্যালু সেম রাখার জন্য ওপরের সমীকরণের সাথে এখানে গুণ করো 2, আর নিচের সমীকরণের সাথে গুণ করো 3। তো গুণ করার পরে নতুন যে সমীকরণ আসছে অ্যাসিড ইস টু জলের, তো এখান থেকে পাচ্ছ 2 কত? 6। আর এখান থেকে পাচ্ছ 3 কত? 6। তো এখানে নতুন যে সমীকরণ গঠন হলো, এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে জলের ভ্যালু কিন্তু সেম আছে, কিন্তু অ্যাসিডের পরিমাণ চেঞ্জ হয়েছে। কত ইউনিট চেঞ্জ হয়েছে? 1 ইউনিট চেঞ্জ হয়েছে। তো এই 1 ইউনিট, 1 ইউনিট এর ভ্যালুই দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত? 5 লিটার বলে দিয়েছে।
কি জানতে চাইছে নতুন মিশ্রণের পরিমাণ কত, তো নতুন মিশ্রণ বলতে 2 আর 1 3 না, এটা কখনোই করবে না, রেশিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখন তোমাদের যে কাজটা হবে নতুন রেশিও দিয়ে কাজ করতে হবে। তো নতুন মিশ্রণ কত, 6 আর 3 যোগ করলে 9, তো 9 ইউনিটের ভ্যালু কত বার করো, 9 ইন্টু 5 45 লিটার। এবার যার যে প্রসেসটা ভালো লাগবে সে সেই প্রসেসে অ্যাপ্লাই করবে। তো এটা ছিল কি, এটা ছিল রেশিও, এটা ছিল রেশিও মেথড, আর ফার্স্টেরটা ছিল বেসিক মেথড। তবে আমার প্রেফারেন্স থাকবে বেসিক মেথডটা অবশ্যই জানতে হবে। বেসিক মেথড কিন্তু এক্সাম হলে গিয়ে কাজ আসবে, কারণ এক্সাম হলে অনেক সময় রেশিও মেথডের যে প্রসেস সেগুলো কিন্তু মাথায় থাকে না, বেসিক মেথডটাই কিন্তু হেল্পফুল করে। চলে আসো পরের কোশ্চেন। 16 বছর আগে ঠাকুমার বয়স ও তার নাতির বয়সের, ঠাকুমার বয়স তার নাতির বয়সের 9 গুণ ছিল। বর্তমান থেকে 8 বছর পরে ঠাকুমার বয়স ও নাতির বয়সের 3 গুণ হয়, তবে 8 বছর আগে ঠাকুমার 8 বছর আগে নাতি ও ঠাকুমার বয়সের অনুপাত কত। তো ইজি কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন তোমরা এক্সামে পাবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে ধরে নাও যে ঠাকুমার বর্তমান বয়স, আমি ঠাকুমার ইংলিশ কি গ্র্যান্ড মাদার, তো সেখান থেকে ধরে নিলাম জি, আর নাতিটাকে আমি ধরে নিলাম এক্স। তো ঠাকুমার বর্তমান বয়স জি বছর, আর নাতির বর্তমান বয়স কত, এক্স বছর, এটা আমি ধরে নিচ্ছি। তো এখানে বলেছে 16 বছর আগে, তাহলে 16 বছর আগে ঠাকুমার বয়স কত হবে, বর্তমান বয়সের থেকে 16 বিয়োগ করে দাও। একইভাবে নাতির বয়স কত হবে, বর্তমান বয়সের থেকে 16 বিয়োগ করে দাও। তো 16 বছর আগে কি ছিল, ঠাকুমার বয়স নাতির বয়সের 9 গুণ ছিল, যেটা বলেছে সেভাবে এখানে সমীকরণ গঠন করলাম। এবার এখান থেকে দেখো জি মাইনাস 16 সমান কত হচ্ছে, 9x মাইনাস 144, 16 আর 9 গুণ করলে 144। তাহলে এখান থেকে পাচ্ছ জি ইকুয়াল টু কত, 9x মাইনাস এদিকে 16 চলে আসলে হয়ে যাবে, এখান থেকে 14 বাদ দিলে 30 আর 2 বাদ দিলে 128, 9x মাইনাস 128। এবার চলে আসো পরের লাইন, সেকেন্ড লাইন বলছে দেখো যে বর্তমান থেকে 8 বছর পরে, তাহলে বর্তমান বয়স কত ধরেছিলাম, জি মানে ঠাকুমার বয়স, তাহলে এখন থেকে 8 বছর পরে, বর্তমান বয়স থেকে 8 বছর পরে মানে জি প্লাস 8 হবে, আর নাতির বয়স কত হবে, এক্স প্লাস 8 হবে। তো বর্তমান থেকে 8 বছর পরে ঠাকুমার বয়স তার নাতির বয়সের কত গুণ বলে দিয়েছে, 3 গুণ বলে দিয়েছে। তো এর সাথে গুণ করো 3। তো এখান থেকেও আরেকটা সমীকরণ হলো, এই সমীকরণ থেকেও আমরা জি এর ভ্যালুটা বার করব। তো জি প্লাস 8 সমান কত হচ্ছে, 3x প্লাস 3 আসতে কত, 24। জি এর ভ্যালু এখান থেকে পাচ্ছ 3x, 8 এদিকে গেলে মাইনাস হলে হয়ে যাবে কত, 3x প্লাস 16। তাহলে দুটো জায়গার থেকে, এই সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ, তো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে জি এর ভ্যালু পেয়ে গেছো। জি এর ভ্যালু দুটোকে যদি আমি এখানে ইকুয়াল করে দিই, তাহলে এখান থেকে পাবে 9x মাইনাস 128 সমান কি হবে, 3x প্লাস 16। তো এক্স গুলোকে সমানের এক সাইডে নিয়ে আসলে হয়ে যাচ্ছে 6x, 128কে সমানের ওই সাইডে নিয়ে গেলে 128 আর 10 হবে 138, আর 6 হবে 144। এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে 6 দুগুণ 12 আর 4 6 24, এক্স এর ভ্যালু হবে কত, 24। অর্থাৎ নাতির বর্তমান বয়স পেয়ে গেলে কত বছর, 24 বছর। এবার যে কোনো একটা সমীকরণে তুমি এক্স এর ভ্যালুটা বসাও, তো যে সমীকরণটা সব থেকে সোজা, দেখো এই দুটোর মধ্যে সব থেকে সোজা হলো 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণে জি এর জায়গায় এক্স এর জায়গায় আমি 24 বসাবো, বসালে তাহলে 3 ইন্টু 24, তাহলে জি এর ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ ঠাকুমার বয়স পেয়ে যাব। তাহলে 24 দুগুণ 48, 3 24 কত হচ্ছে 72 প্লাস 16 বছর, 6 আর 2 8, 7 আর 1 8। তাহলে ঠাকুমার বর্তমান বয়স কত, 88 বছর, আর নাতির বর্তমান বয়স কত, 24 বছর। কিন্তু সেটা জানতে চাইনি, কোশ্চেনে জানতে চাইছে 8 বছর আগে, মানে বর্তমান বয়স থেকে 8 বছর আগে নাতি, এখানে দেখো আগে নাতিকে এনেছে তারপরে ঠাকুমা, নাতি এবং ঠাকুমার বয়সের অনুপাত কত। তো আগে লেখো নাতি, আর তারপরে এখানে ইস্টু দিয়ে লেখো ঠাকুমা। তো নাতির বর্তমান বয়স কত, 24 বছর, 8 বছর আগে বয়স কত হবে, এর থেকে 8 বিয়োগ করে দাও।
একইভাবে ঠাকুমার বর্তমান বয়স কত, 88 বছর, 8 বছর আগে কত হবে, এর থেকে 8 বিয়োগ করে দাও। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ নাতির বয়স 8 বছর আগে 16, ঠাকুমার বয়স 8 বছর আগে কত, 80। কাটাকুটি করো, 16 এককে 16, 5 16 80, রেশিও পেয়ে গেলে কত, 1:5। এখান থেকে নাতি এবং ঠাকুমার রেশিও পেয়ে গেলে, যেটা আছে অপশন বি তে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, জাস্ট একটু বুঝে তোমাদের সলভ করতে হবে, একটু সামান্য কিন্তু টাইম টেকেন হবে। চলে আসো পরের কোশ্চেন। 1 + 2 + 3 আপ টু ডট 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 প্রগতিটির কততম পদ পর্যন্ত যোগফল 50 50 হবে। তো এই কোশ্চেনটা কিন্তু অলরেডি করানো হয়ে গেছে, যারা করেছো তারা ইজিলি মার্কিং করতে পারবে। তো এই কোশ্চেনটা বা এই টাইপের কোশ্চেন যখন দেবে, মানে এই সেম ল্যাঙ্গুয়েজের কোশ্চেন যখন দেবে, তখন বলবো অপশন টেস্ট করতে। অপশন টেস্ট করলেই কিন্তু তোমরা দ্রুত অ্যান্সার বার করতে পারবে। অপশন টেস্ট না করেও নর্মালি বার করতে পারো, তখন একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সেই দ্বিঘাত সমীকরণকে সলভ করা অনেকটা হ্যাপার ব্যাপার, অনেকটা ঝামেলার ব্যাপার। তো এই ক্ষেত্রে কি করবে, অপশন টেস্ট করবে। আমরা জানি যে 1 + 2 + 3 আপ টু ডট 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 n পদ পর্যন্ত সংখ্যার সমষ্টির সূত্র কি, সূত্র হলো n × n + 1 বাই কি 2। তো এই সূত্রে অপশনগুলো বসিয়ে বসিয়ে দেখবো। তো এখানে আমি অপশন সিটাই বসাচ্ছি, 100 মানে n এর জায়গায় বসালাম 100 ইন্টু 100 + 1 হয়ে যাবে কত, 101 বাই কত হবে 2, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হবে 50, গুণ করলে হবে 50 50। তাহলে n এর কতর ভ্যালুর জন্য, n এর ভ্যালু 100-র জন্য এটা স্যাটিসফাই করলো, অর্থাৎ অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে সব থেকে বেস্ট মেথড কি, অপশন টেস্ট হলো বেস্ট মেথড। চলে আসো পরের কোশ্চেন। 45 মিনিট একদিনের আকারে লিখলে ভগ্নাংশ কত হবে। তো 45 মিনিটকে একদিনের আকারে লিখবো। তো 45 মিনিটকে আগে তোমরা ঘন্টায় কনভার্ট করো, ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হবে। এবার বলেছে একদিন, তো একদিন কত ঘন্টায় হয়, 24 ঘন্টায় হয়। তো 24 দিয়ে একে ভাগ করো, ভাগ করলে এখান থেকে ভগ্নাংশ পেয়ে যাবে। তো এখান থেকে কাটো, 5 9 45, 5 12 60, আর 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 8 কত 24। তো এখান থেকে আবার 3 দিয়ে যাবে, 3 4 কত 12, তাহলে উপরে কিছু থাকছে না, মানে 1 আছে, আর নিচে কত হচ্ছে 4 8 32। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য সিলেবাস ওয়াইজ এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা তোমাদের সুবিধা মতো পরবর্তীতেও কিন্তু রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমাদের কি করতে হবে, আচ্ছা হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, যে কখন কোন ক্লাস তোমাদের থাকছে, ক্লাসের রুটিন প্রোভাইড করা, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, এছাড়া এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো প্রোভাইড করা হয় হোয়াটসঅ্যাপ ব্যাচে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখানে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা পেয়ে যাবে জিকেজিএস এর ক্লাস, পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, পেয়ে যাবে রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস, সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। এছাড়া পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এই দুটো এক্সামের জন্য ম্যাথের টার্গেট ব্যাচটাও পাবে তোমরা এই চ্যানেল থেকে। এই দুটো এক্সাম বাদ দিয়ে বাদ বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদের আরেকটা নতুন চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার।
এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। চ্যানেলটা নতুন চ্যানেল, সেই কারণে কিন্তু এর লিঙ্কটা, এই চ্যানেলের লিঙ্কটা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা ম্যাথ বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে। এবং চ্যানেলে যাওয়ার পর প্রত্যেককে বলছি, যেহেতু নতুন চ্যানেল, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবে। এটাও সাবস্ক্রাইব যদি না করে থাকো, এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একজন রাজমিস্ত্রি একটি দেয়াল গাঁথে 70 ঘন্টায়, 7 ঘন্টা পর সে বিরতি নিলে দেওয়ালটার কত অংশ গাঁথতে বাকি থাকবে? তো এর মতো ইজি কোশ্চেন হয় না। এখানে বলেছে দেখো 70 ঘন্টায় সেই রাজমিস্ত্রি গাঁথে টোটাল দেয়ালটা, মানে টোটাল দেয়াল আমি ধরে নিচ্ছি এক অংশ, তো এক অংশ দেয়াল গাঁথে কত ঘন্টায়? 70 ঘন্টায়। তাহলে আমি যদি এখান থেকে বার করি যে রাজমিস্ত্রি 1 ঘন্টায় কত অংশ দেয়াল গাঁথবে, 1 ঘন্টায় গাঁথবে 1/70 অংশ দেয়াল রাজমিস্ত্রি গাঁথবে। তাহলে এখান থেকে বার করো 7 ঘন্টায় রাজমিস্ত্রি কতটা দেয়াল সে গাঁথবে। তাহলে 7/70 কাটাকুটি করলে এখানে নিচে 10 চলে আসছে, অর্থাৎ 1/10 অংশ দেয়াল সেই রাজমিস্ত্রি গাঁথবে। তাহলে 1/10 অংশ দেয়াল গাঁথার পর কি করছে, মানে 7 ঘন্টা গাঁথার পর রাজমিস্ত্রি কিন্তু বিরতি নিচ্ছে সেই কাজ থেকে। তাহলে টোটাল দেয়াল কত অংশ ছিল? 1 অংশ। 7 ঘন্টায় গেঁথেছে কত অংশ? 1/10 অংশ। তাহলে বাকি গাঁথতে পড়ে আছে কত? তো টোটাল থেকে এটা বাদ দিয়ে দাও, পেয়ে যাবে কত? 9/10 অংশ দেয়াল কিন্তু গাঁথতে এখনো বাকি আছে, অর্থাৎ 0.9 অংশ দেয়াল। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ইজি কোশ্চেন, সরলের কোশ্চেন। এখানে যে সূত্রটা মানে যে প্রসেসটা অ্যাপ্লাই হবে আশা করি প্রত্যেকে জানো, বটমাস রুল। BOD, আরো একবার বলে দিচ্ছি, BODMAS। বি ফর কি? বি ফর যাবতীয় ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে সব থেকে আগে কাজ হবে বার। যেমন এখানে কি আছে দেখো, 4×3। আচ্ছা এখানে এটা ইনটু না, এগুলো কিন্তু পয়েন্ট হিসেবে আছে। 4.3, 5.4, 6.5, 7.6। এটা একটুখানি কোশ্চেন মিস্টেক আছে, মিডিলে হতে হবে। এই যেমন যে জায়গাটায় পয়েন্ট আছে সেই হিসেবে এটা ধরতে গেলে অ্যাকচুয়ালি গুণ আকারে আছে, কিন্তু না, এটা কিন্তু পয়েন্ট আকারে আছে, এটা একটুখানি কারেকশন করে নেবে। তো যাই হোক, বটমাস রুলের ফার্স্ট হলো ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে আগে হবে বারের কাজ, তারপরে হবে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হবে থার্ড ব্র্যাকেটের কাজ, আশা করি প্রত্যেকে জানো। তারপরে ও ফর হবে অফ, মানে এর কাজ। তারপরে হবে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, তারপরে হবে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ, তারপরে হবে অ্যাডিশন যোগ, তারপরে লাস্টে হবে বিয়োগের কাজ। তো এটাই হলো বটমাস রুল। তো এই সরল, একটা কথা বারবার বলছি, এর আগেও বলেছি, সরল কখনো খাতায় পাতাবে না। সব থেকে ছোট ছোট প্রসেস, মানে যেটা আগে করতে হবে সেই ছোট ছোট প্রসেস করে তোমরা এগোতে থাকবে। তো এখানে দেখো কিভাবে আমি এগোচ্ছি। এখানে 4.3 থেকে -2, দেখো এখানে এই যে মাইনাসটা, এই যেটা আমি লাল দিয়ে ডিনোট করছি, এই মাইনাসটা কিন্তু বারের মধ্যে নেই, সুতরাং -4.3 আমি ধরবো না। বারের মধ্যে শুধু এইটুকু অংশ আছে যেটা আমি লাল দিয়ে ব্র্যাকেট করলাম। তাহলে 4.3 থেকে -2 বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 2.3। তাহলে এবার বার চলে হটে গেল, এখানে পড়ে থাকলো 5.4 -2.3। তো 5.4 -2.3 এখান থেকে বিয়োগ করলে পাবে 1, আর এখানে থাকছে কত? এখানে থাকছে 3, তো 3.1। এবার দেখো, এবার সেকেন্ড ব্র্যাকেটে চলে আসো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 6.5, আর এখান থেকে ছিল -3.1। তো এটা বিয়োগ করো, বিয়োগ করলে এখান থেকে পাবে 4, এখান থেকে পাবে 3.4। তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ, মানে এতটুকুর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসো থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটে কি ছিল? 7.6 মাইনাস, এটা কিন্তু খালি আমি এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি, এক্সাম হলে কিন্তু মুখোমুখি করতে হবে, এরকম আলাদা করে লেখার দরকার নেই। তো এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে পাবে 2, আর 7 থেকে 3 বাদ দিলে হবে কত? 7 থেকে 3 বাদ দিলে হবে 4, তো 4.2। তো থার্ড ব্র্যাকেটের কাজও কমপ্লিট হয়ে গেল, 4.2 থাকলো। বাইরে আছে 8.7 মাইনাস 4.2। তো এখান থেকে 7 থেকে 2 বাদ গেলে 5, আর 8 থেকে 4 বাদ গেলে কত? 4। তো 4.5 অ্যান্সার আসছে, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এক ব্যক্তি বিশ্রাম ছাড়া
15 কিলোমিটার গতিবেগে গন্তব্যস্থানে যায় এবং বিশ্রাম নিয়ে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে সে গন্তব্যস্থানে পৌঁছালো, ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়? তো ইজি কোশ্চেন, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই কোশ্চেনটা ছেড়ে চলে আসবে, তো ইম্পর্টেন্ট মার্কিং করছি, বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে কি বলেছে, ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝবে। বিশ্রাম ছাড়া মানে বিশ্রাম না নিয়ে সে কত স্পিডে যাচ্ছে, 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। আর বিশ্রাম নিয়ে বিশ্রাম নিয়ে সে কত স্পিডে যাচ্ছে, বিশ্রাম নিয়ে সে যাচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা স্পিডে সে যাচ্ছে। বলেছে ঘন্টায় কত মিনিট সে বিশ্রাম নেয়। তো বিশ্রাম ছাড়া আমি যদি হিসাব করি, বিশ্রাম ছাড়া সে 1 ঘন্টায় কত পথ যাবে, 15 কিলোমিটার পার আওয়ার যদি স্পিড হয়, তাহলে বিশ্রাম ছাড়া 1 ঘন্টায় সে যাবে কত ডিস্টেন্স, যাবে 15 কিলোমিটার পথ সে অতিক্রম করবে। এবার বিশ্রাম নিয়ে এই 15 কিলোমিটার পথ সে যদি 12 কিলোমিটার স্পিডে যায়, তো এখান থেকে পেয়ে যাবে সেই 12 কিলোমিটার স্পিডে 15 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতে কত সময় লাগবে। কোন সূত্র থেকে পাবে, সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে টাইম বার করতে হবে তোমার, তো টাইম সমান কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 15 কিলোমিটার, বিশ্রাম নিয়ে যখন যাচ্ছে কত স্পিডে যাচ্ছে, 12 কিলোমিটার পার আওয়ারে, তো বাই 12, তো এখান থেকে পেয়ে যাবে টাইম। তো টাইম কত পাচ্ছ, এখান থেকে কাটাকুটি করো, 3 5 15, 3 4 12, মানে 1.1 ঘন্টা কিন্তু টাইম লাগছে যখন সে বিশ্রাম নিয়ে যাচ্ছে। তাহলে এক্সট্রা কত টাইম লাগছে, এই 1/4 ঘন্টাটা টাইম লাগছে। তো 1/4 ঘন্টা মানে কি, 1.1 ঘন্টা মানে 1 আওয়ার। 1/4 সঙ্গে 60 গুণ করো, 1/4 সাথে 60 গুণ করলে তোমরা মিনিট পেয়ে যাবে, কত মিনিট, তো 4 15 60, মানে তার টাইম লাগছে 1 আওয়ার 15 মিনিট কিন্তু টাইম লাগছে বিশ্রাম নিয়ে যেতে গেলে ওই একই দূরত্ব 15 কিলোমিটার ডিস্টেন্স। অথচ বিশ্রাম ছাড়া যখন যাচ্ছে সে 15 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে কত ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে এক্সট্রা টাইম কত লাগছে, 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা বিয়োগ করে দাও, এক্সট্রা টাইম পেয়ে যাবে কত সময় লাগছে, 15 মিনিট টাইম লাগছে। তো কত সময় সে বিশ্রাম নেয়, 15 মিনিট বিশ্রাম নেয়। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, 225 226 এর বর্গের পার্থক্য কত? তো 225 226 এর বর্গের পার্থক্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করবে, 226 এর স্কোয়ার বার করবে, কিছু একটা বেরোবে, 225 এর স্কোয়ার বের করবে, কিছু একটা বেরোবে, তারপরে সেই বর্গের পার্থক্য বার করবে, টাইম টেকেন হয়ে যাবে। তো এর সব থেকে বেস্ট পদ্ধতি বলতে মানে এক্সামিনার এটাই জানতে চাইছে যে তোমার অঙ্কের সূত্র সম্বন্ধে জ্ঞান আছে কিনা। তো এখানে দেখো বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা 226, তাহলে এর স্কোয়ার নিঃসন্দেহে বড় হবে। তো 226 এর স্কোয়ার আর 225 এর স্কোয়ার এর অন্তর বার করতে বলেছে। তো এখানে দেখতেই পাচ্ছ এটা কোন সূত্রে পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে সূত্রটা অ্যাপ্লাই করব, 226 প্লাস 225 ইন্টু 226 মাইনাস 225, যোগ করলে এখান থেকে পাচ্ছ 6 আর 5 11, 1 হাতে 1, 2 2 4 আর 1 5, 2 2 কত 4, আর এখান থেকে বিয়োগ করলে 1, তো অ্যান্সার আসছে কত 451 হবে এদের পার্থক্য। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন? তো এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করবে, 1 টাকা করে সুদ পাবেন সেই সূত্রে বসিয়ে দেবে, ইন্টারেস্ট ইকুয়াল টু পিটিআর বাই কত 100। ইন্টারেস্ট কত 1 টাকা, আসল এখানে বার করতে হবে, টাইম কত বলেছে, টাইম বলেছে 1 বছর, আর এখানে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হলো 5%। এই বলে বসিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভুল। এখানে খেয়াল করবে, এখানে কিন্তু বলেছে প্রতিদিন 1 টাকা করে সুদ পাচ্ছে, তাহলে এখানে কোশ্চেনে কি বলে দিয়েছে,
প্রতিদিন প্রতিদিন সুদ সুদ পাবে কত বলেছে? প্রতিদিন সুদ পাবে বলেছে 1 টাকা। তো প্রতিদিন যদি 1 টাকা সুদ পায় তাহলে বছরে মোট কত সুদ পাবে? তো বছরে মোট সুদ পাবে কত? এক বছরে কত দিন হয়? 365 দিন। প্রতিদিন 1 টাকা করে পেলে তো এর সাথে 1 গুণ করে দাও, তো 365 টাকা কিন্তু মোট সুদ পাবে এক বছরে। এবার এখানে সূত্র অ্যাপ্লাই করো। সূত্র কি? ইন্টারেস্ট ইকুয়াল টু PTR বাই 100। ইন্টারেস্ট কত? 365। আসল এখানে বার করতে হবে। টাইম কত? 1 বছর। সুদের হার 5% বাই কত? 100। এখানে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 7 35, 3 5 15, তো আসল সমান কত হবে? 73 ইন্টু 100, 7300। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি বলে দিয়েছে কত? অঙ্কের সমষ্টি বলে দিয়েছে 9। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি 9 বলেছে। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি 10x প্লাস y। তো সংখ্যাটার থেকে যদি আমি 27 বিয়োগ করি, সংখ্যাটা কিন্তু স্থান পরিবর্তন করবে, অর্থাৎ 10y প্লাস x হবে। আরেকটা বলে দিয়েছে ফার্স্ট লাইনে অঙ্কদ্বয়ের সমষ্টি, মানে সংখ্যাটার অঙ্কদ্বয়ের সমষ্টি অর্থাৎ x প্লাস y এর সমষ্টি বলে দিয়েছে কত? 9 এখানে বলে দিয়েছে। তো এখান থেকে দুটো সমীকরণ, এখান থেকে তোমরা এক জায়গায় নিয়ে এসো ফার্স্ট থেকে। তো এখানে x গুলোকে এক জায়গায় নিয়ে আসলে হয়ে যাবে 9x মাইনাস হবে 9y ইকুয়াল টু হবে 27। 9 দিয়ে ভাগ করে দাও, x মাইনাস y সমান হবে কত? 3। আর এখানে পেয়েছো কি? x প্লাস ওয়াই সমান হলো 9। এবং তোমাদের এর আগে বহুবার পড়িয়েছি, যখনই কোনো সমীকরণে a প্লাস বির একটা ভ্যালু, a মাইনাস বির একটা ভ্যালু থাকবে, অর্থাৎ x প্লাস ওয়াই এর একটা ভ্যালু, x মাইনাস ওয়াই এর একটা ভ্যালু থাকবে, সেখান থেকে x এবং y এর ভ্যালু বার করার সব থেকে সহজ উপায়, মানে কোনো সমাধান না করে সব থেকে সহজ উপায় বলে দিয়েছিলাম, যেটা পজিটিভ থাকবে। x দেখো এখানেও পজিটিভ আছে, এখানেও পজিটিভ আছে, তো যেটা পজিটিভ থাকবে সংখ্যা দুটোকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। আর y এর ভ্যালুর ক্ষেত্রে দেখো এখানে আছে কিন্তু নেগেটিভ, পরের জায়গায় আছে পজিটিভ, তো এখানে কি করবে? সংখ্যা দুটোর ডিফারেন্স 9 মাইনাস 3/2। তো এখান থেকে পেয়ে যাচ্ছ x এর ভ্যালু। x এর ভ্যালু কত? 9 3 12, 12 থেকে 2 দিয়ে ভাগ করলে 6, আর 9 থেকে 3 বাদ দিলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। তো এখান থেকে x আর y এর ভ্যালু পেয়ে গেলে। জানতে চাইছে সংখ্যাটা কত? তো সংখ্যাটা ধরেছিলাম কত? 10x প্লাস ওয়াই। তো সংখ্যাটা কি ধরেছিলাম? 10x প্লাস ওয়াই। তো এখানে এবার x আর y এর ভ্যালু বসিয়ে দেবো। তো x কত পেয়েছি? x পেয়েছি 6, আর y পেয়েছি কত? 3। তো এখান থেকে পেয়ে যাচ্ছে সংখ্যা 60 প্লাস 3 মানে কত? 63, 63। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি বাক্সে 384টা কি আছে? মুদ্রা আছে, কয়েন আছে। 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, 25 পয়সার কয়েন আছে, এবং কয়েনের অনুপাতে দেখো মুদ্রার সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3:7। তবে বাক্সে মুদ্রাগুলোর টোটাল মূল্য কত সেটা এখানে জানতে চাইছে। তো এখানে বাক্সে কি আছে? 1 টাকা আছে, 1 টাকার কয়েন আছে, আছে 50 পয়সার কয়েন, আছে কি 25 পয়সার কয়েন। তো কয়েনের অনুপাত বলে দিয়েছে কত? বলে দিয়েছে 2:3 কত? 7। টোটাল কয়েনের সংখ্যা বলে দিয়েছে 384। তাহলে এখান থেকে টোটাল বার করো। টোটাল 7 আর 3, আর 3 আর 2 5, 5 আর 7 যোগ করলে কত হবে? 12। তো এই 12র ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে 384। তো 12র ভ্যালু 384, একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 384/12 ভাগ করলে এখান থেকে পাবে 12 একে 3 12 36, 2 12 দুগুণ 24। তো একের ভ্যালু পেয়ে গেলে কত? একের ভ্যালু এখান থেকে পেয়ে গেলে 32। তো এখান থেকে টোটাল
টাকার কয়েন, টোটাল 50 পয়সার কয়েন, টোটাল 25 পয়সার কয়েন কটা আছে সেটা এখান থেকে পেয়ে যাবে। তো আমি এখানে আবারও লিখছি 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন আর 25 পয়সার কয়েন অনুপাত কত বলা আছে, 2:3:7 এখানে বলা আছে। তো 1 টাকার কয়েনের সংখ্যা কটা, 2 ইন্টু 32, 50 পয়সার কয়েনের সংখ্যা কটা, 3 ইন্টু 32, আর 25 পয়সার কয়েনের সংখ্যা কটা, 7 ইন্টু কত 32। এবার এখান থেকে গুণ করার আগে একটা বলবো যে এখান থেকে ভ্যালু বার করে নাও। কিভাবে ভ্যালু বার করবে, 1 টাকার কয়েন যদি থাকে, এতটা সংখ্যক মনে করো কয়েন আছে, তো 1 টাকার কয়েন থাকার অর্থ কি, এর সাথে 1 গুণ করতে হবে, অর্থাৎ 1 টাকার কয়েনে কত মূল্য আছে, মূল্য আছে 2 ইন্টু 32, বা আগে গুণ করে নাও, গুণ করলে সহজে বুঝতে পারবে। আর যেটা বলতে চাইছি, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো তারা আশা করি ধরে নিয়েছো। তো যাই হোক, এখান থেকে আগে গুণ করে নিই, 64, এখানে গুণ করলে হবে 3 দুগুণ 6, 3 তিরিকে 9, আর এখানে গুণ করলে হবে 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 সাথে 21, আর একে কত 22। তো এটা হলো কি, এটা হলো কয়েনের সংখ্যা। এবার বার করবো ভ্যালুর সংখ্যা। 64টা 1 টাকার কয়েনে আছে, তার মানে তোমার কাছে টোটাল কত টাকা আছে, 64 টাকা আছে। তোমার কাছে 96টা 50 পয়সার কয়েন আছে, তার মানে তোমার কাছে কত টাকা আছে, 96কে 2 দিয়ে ভাগ করে দাও, 96কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে 48 টাকা তোমার কাছে আছে। তোমার কাছে 25 পয়সার কয়েনের সংখ্যা আছে 224টা, তাহলে তোমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় কত টাকা আছে, তার মানে কি, তার মানে এই 224টা কয়েনকে 4 দিয়ে ভাগ করো, ভাগ করলে পেয়ে যাবে তোমার কাছে টোটাল কত টাকা আছে। তো 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 4 6 24, তো তোমার কাছে টাকা আছে এদিকে 1 টাকার কয়েনে 64 টাকা, 50 পয়সার কয়েনে 48 টাকা, আর 25 পয়সার কয়েনে 56 টাকা। তো টোটাল টাকা এখান থেকে যোগ করো, 8 আর 6 14, 14 আর 4 18, 8 হাতে 1, 5 আর 1 6 আর 4 10, আর 6 কত 16, 168 টাকা টোটাল তোমার কাছে আছে, যেটা আছে অপশন এতে, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। 750 টাকা এ বি সি ডি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে করে এর অর্থ বি এবং সি এর প্রাপ্ত অর্থের সমষ্টির সমান। বি এর তুলনায় সি 125 টাকা, কি বলেছে, 125 টাকা বেশি পায়, এবং ডি সি এর সমপরিমাণ অর্থ পায়, তবে এর প্রাপ্ত অর্থের পরিমাণ কত। তো এখানে আগে যা যা বলেছে আগে সেটা লিখে নিই। এ বি সি আর ডি 4জন ব্যক্তি আছে। তো 4জন ব্যক্তির মধ্যে এখানে লাস্টের দিকে চলে আসো, লাস্টে দেখো বলেছে ডি এবং সি সম পরিমাণ অর্থ পায়। তো আমি ধরে নিলাম ডি ডি এবং সি কি বলেছে, সম পরিমাণ অর্থ পায়। তো আমি ধরে নিচ্ছি সি এবং ডি সম পরিমাণ অর্থ এক্স টাকা করে পায়, ডিও এক্স টাকা পায়, সিও এক্স টাকা পায়। তারপর বলছে, তার আগের লাইনে আসো, বলছে বি সি এর তুলনায় 125 টাকা বেশি পায়। তাহলে বি কত টাকা পাবে, সি পাচ্ছে এক্স টাকা, সি এর থেকে 125 টাকা বেশি পায়, মানে এক্স প্লাস 125 টাকা পাবে কে, বি পাবে। তারপরে তার আগের লাইনে চলে আসো, এখানে বলছে যে এর অর্থ বি এবং সি এর প্রাপ্ত অর্থের সমষ্টির সমান, মানে এর কাছে কত টাকা থাকবে, বি আর সি এর কাছে টোটাল যত টাকা আছে তত টাকা থাকবে। তো বি এর কাছে আছে কত, এক্স প্লাস 125 টাকা, সি এর কাছে আছে কত, এক্স টাকা। তো এটা থাকবে এ এর কাছে, অর্থাৎ এর কাছে কত টাকা থাকবে, 2x প্লাস 125 টাকা থাকবে। তো এইভাবে ফার্স্টে সমীকরণ গঠন করে নিলে। এবার বলছে যে এ বি সি ডির কাছে টোটাল কত টাকা আছে, 750 টাকা, কারণ 750 টাকা এ বি সি ডি এর মধ্যে ভাগ করা হয়েছে। তো এই যে 4টে ভ্যালু পেলে, 4টে ভ্যালুকে এখানে যোগ করো, অর্থাৎ 2x প্লাস 125 এর টাকা, বি এর টাকা হলো x প্লাস 125, সি এর টাকা হলো x, ডি এর টাকা হলো x, টোটাল টাকা হলো কত, 750। তো এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে। তো 2x আর x 3x 4x 5x, তো 5x প্লাস 125 যোগ করলে কত হচ্ছে 250, ইকুয়াল টু কত হচ্ছে 750। 5x এর ভ্যালু হবে 750 থেকে 250 বিয়োগ হলে 500, x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 100 টাকা হবে x এর ভ্যালু। জানতে চাইছে এ প্রাপ্ত অর্থের পরিমাণ কত। তো এ কত টাকা পাচ্ছে, 2x প্লাস 125 টাকা। এ এর
এ এর টাকা, এর অর্থ কত, এর অর্থ হলো 2x প্লাস 125। তো x এর ভ্যালু পেয়ে গেছো, কত পেলে 100 পেলে, তো 2 ইন্টু 100 প্লাস 125, তাহলে 200 আর 125 যোগ করলে হবে কত 325। কোন অপশানে আছে, আছে দেখো অপশান নাম্বার ডি তে। অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে দেখো বলেছে এখানে যে জল এবং দুধের 40 লিটারের মিশ্রণে 10% কি বলেছে জল আছে, তবে মিশ্রণে আর কত লিটার জল মেশালে মিশ্রণটিতে জলের পরিমাণ 20% হবে। তো 40 লিটার মিশ্রণ ছিল, তার মধ্যে যদি 10% জল থাকে, তাহলে জল কত আছে প্রথমে, তো জল আছে এত পরিমাণ, এখানে 0 0 কেটে গেল, অর্থাৎ 4 লিটার জল আছে। তাহলে টোটাল মিশ্রণ ছিল কত 40 লিটার। টোটাল মিশ্রণ কিসের কিসের ছিল, ছিল ওয়াটার আর ছিল কিসের, ছিল মিল্ক, ওয়াটার এবং মিল্কের ছিল। তো এর মধ্যে যদি 4 লিটার ওয়াটার থাকে, তাহলে মিল্ক থাকবে কত, মিল্ক থাকবে 40 লিটার থেকে 4 লিটার বিয়োগ করে দাও, দুধ আছে 36 লিটার। তারপরে দেখো বলছে এর সাথে কি মেশাচ্ছে, তবে এই মিশ্রণের সাথে আরো কত লিটার জল মেশালে, তো এর সাথে জল মেশাচ্ছে। তো 4 লিটার ওয়াটার ছিল, 36 লিটার মিল্ক ছিল, এর সাথে x লিটার আবার জল মেশালো, আমি ধরে নিলাম। মেশানোর পর কি বলছে, জলের পরিমাণ 20% হবে। তো জলের পরিমাণ যদি 20% হয়, তাহলে 100 থেকে 20% বিয়োগ করে দাও, বাকিটা কি হবে, বাকিটা মিল্ক হবে, অর্থাৎ মিল্কের পরিমাণ কত হবে 80%। তো নিচে লেখো মিল্কের পরিমাণ 80%। ওপরেরটা আমি ওয়াটার ধরেছি বলে তাই ওয়াটারের জায়গায় 20% লিখেছি, নিচেরটা আমি মিল্ক ধরেছি বলে নিচে আমি কিন্তু 80% লিখেছি। এটা কিন্তু খেয়াল করবে তোমরা, অনেকে কিন্তু ওপরে মিল্ক নিচে ওয়াটার রেখেও করতে পারো, যে যে প্রসেসে করো একই অ্যান্সার আসবে। তো এখান থেকে কাটো, 20 দিয়ে কাটলে কত হচ্ছে 4 20 80, 4 দিয়ে কাটলে 4 9 36, অর্থাৎ 4 প্লাস এক্স সমানের ভ্যালু আসছে কত 9, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 5। জানতে চাইছে এখানে কি, এখানে জানতে চাইছে কত লিটার জল মেশাচ্ছে, তো আমি এখানে ধরেই নিয়েছিলাম x লিটার জল মেশাচ্ছে, অর্থাৎ 5 লিটার জল মেশাচ্ছে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে এখানে দেখো তোমাদের বলেছে যে এ বি সি একটা যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে, এই কোশ্চেনটা কিন্তু মুখোমুখি করতে হবে এক্সাম হলে গিয়ে, ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন। বলেছে এবিসি একটা যৌথ ব্যবসায় এত অনুপাতে টাকা ইনভেস্ট করছে, খেয়াল করবে টাকা বিনিয়োগ করছে। তারপরের লাইনে বলেছে তাদের বিনিয়োগের সময়, তার পরের লাইনে কি বলেছে, বিনিয়োগের সময়ের অনুপাত বলে দিয়েছে এত, তাহলে তাদের লাভের অনুপাত কত, মানে কত টাকা ইনভেস্ট করছে আর কত টাইমের জন্য ইনভেস্ট করছে বলেই দিয়েছে। তো এ বি আর সি কত টাকা ইনভেস্ট করছে, এ ইনভেস্ট করছে 1 টাকা ধরে নিচ্ছি রেশিও অনুযায়ী, বি ইনভেস্ট করছে 2 টাকা, সি ইনভেস্ট করছে 3 টাকা। টাইম কত লাগছে, মানে টাইম কত টাইমের জন্য, এ দেখো 1 দিনের জন্য বা 1 মাসের জন্য বা 1 বছর যাই ধরো না কেন, এ 1 ইউনিটের জন্য ইনভেস্ট করছে, বি ইনভেস্ট করছে 2 ইউনিটের জন্য, সি ইনভেস্ট করছে 3 মাসের জন্য বা 3 ইউনিটের জন্য। তো এখান থেকে লাভের রেশিও পেয়ে যাচ্ছ, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, 2 এর সাথে 2 গুণ করলে 4, 3 এর সাথে 3 গুণ করলে 9, 1:4:9 এর কিন্তু সঠিক অ্যান্সার। কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে, এক্সাম হলে ডাইরেক্ট কোশ্চেন দেখে তোমাদের অ্যান্সার মার্কিং করতে হবে, এই লেভেলে প্র্যাকটিস রাখবে। আর আবারও বলছি, ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। বলেছে বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে, তবে ওই পরিবার বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ কত কমিয়েছে না বাড়িয়েছে, কত শতাংশ, সেটা এখানে বার করতে বলেছে। তো ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটাও সেই সাকসেসিভ যে সূত্র, সাকসেসিভ এর যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী হবে, অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই সূত্র অনুসারে হবে। তো এখানে দেখো কি বলেছে, ফার্স্টে বাজার দাম 30% বৃদ্ধি পেয়েছে, তাই প্লাস 30,
তারপর তারপর বলছে ওই পরিবার 30% বৃদ্ধি পাওয়ার জন্য তেলের ব্যবহার 30% হ্রাস করেছে, তো -30, প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে মাইনাস, তাই এখানে বসালাম মাইনাস, খেয়াল রাখবে এটা। তারপর এখানে 30 ইন্টু 30 বাই এখানে কত হচ্ছে 100, তো পজিটিভ 30 নেগেটিভ 30 এখান থেকে কেটে গেল, এখান থেকে পাচ্ছ মাইনাস, এখানে 0 0 0 0 কাটলে এখান থেকে পাচ্ছ কত -3 × 9 মাইনাসের অর্থ কি, মাইনাসের অর্থ হলো হ্রাস, তো 9% কি 9% হ্রাস পাবে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই 15টা কোশ্চেন ছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এক্সাম এবং এর পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।